তাহলে বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ দেখতে পাওয়া যায়, বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাওয়া যায় জননের দ্বারা প্রকরণের সৃষ্টি। তাহলে আমাদের এই যে বললাম রিপ্রোডাকশনের মাধ্যমে, এবারে জনন প্রক্রিয়াটা কি? দেখো এটার মধ্যে একটা মানে হালকা পর্দা লেয়ার রয়েছে না, এটা প্যাটাজিয়াম বলা যায় বাদুড়ে। তো এটার সাহায্যে কি হয় না, বাদুড়টা রাত্রিবেলা উড়ে বেড়াতে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচন কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের টেনেও আসবে আবার। প্রাকৃতিক নির্বাচন কথাটা কি? তাহলে এইভাবে কিন্তু তোমার বলছে যে একটা জীব থেকে অনেকগুলো জীব, অর্থাৎ বিভিন্ন জীবের বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি হচ্ছে, যাকে আমরা জীব বৈচিত্র্য বলছি। মানে দেখো, বায়োলজির তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে পিওর বায়োলজি, একটা অ্যাপ্লাইড বায়োলজি, আর একটা অন্যান্য শাখা। সেটাকে আমরা বায়োলজি সায়েন্স অ্যাপ্লাই করে এমন জায়গায় স্টোর করে রাখছি, যার ফলে সেটা কি হচ্ছে না, অনেকদিন পর্যন্ত থাকছে। তাহলে দীর্ঘজীবী হচ্ছে, যার থেকে বিসি বিসি বিষয় ক্ষয়। ব্যাপারটা এরকম যে এ কামড়ালে বিষ হয়, ওই বিষ দিয়ে ওই বিষকে ক্ষয় করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল আলো ইউটিউব চ্যানেল। আমি জাস্টিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 9-এ তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এর আগের পার্টটা আমরা দেখে নিয়েছি। এটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল, বাট সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো কিছু পার্ট পড়ানো হয়েছে। ওকে, যে জীবন কি, তার বিভিন্ন ধরনের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি দেখে আমরা বুঝবো যে একটা মানে জীব, তাই তো। আর কি পড়েছিলাম না, তোমার বিভিন্ন ধরনের ভাগ পড়িয়েছিলাম। ওকে, যে জীবন কেউ সৃষ্টি হলো, সে একদম গরম, যেখানে টেম্পারেচার প্রচুর হাই ছিল, প্রায় 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে কেউ ধীরে ধীরে ঠান্ডা হয়ে বিভিন্ন ধরনের প্রকৃতি তৈরি হয়েছে, জীব তৈরি হয়েছে, একদম ইউক্যারিওটিক পর্যন্ত প্রত্যেকটা ভাগ অলরেডি দেখানো হয়ে গেছে। মানে জীবন সম্পর্কে একটা বেসিক আইডিয়া অলরেডি ডান। ওকে, তো এবার আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের মধ্যে আমরা আরো বিভিন্ন ধরনের এর সম্পর্কে জানবো। তো আজকে আমাদের মেন থাকবে কি, বায়োডাইভার্সিটি, মানে কি জীব বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্য কথা থেকে তোমরা একটা জেনারেল নলেজ পাচ্ছ যে জীব বৈচিত্র্য কথার মানে কি, বৈচিত্র্য বা ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের ভাগ। মানে দেখো, পৃথিবীর মধ্যে তো অনেক ধরনের জীব দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, তাই। তো এটা একটা, তো ওটা একটা, তো ওটা একটা, বিভিন্ন ভ্যারিয়েশন। তোমার তোমার থেকে তোমার ভাই বোন বা তোমাদের পাশের যে লোক রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মুখের বলো, গায়ের কালার বলো, বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। হুম, তোমার আর তোমার বাবার দুজনের তো সেম, তোমার দুজনের সেম দেখতে নাও, অনেক ভাগ রয়েছে। বা দেখতে হলে তোমাদের ব্যবহার, আচার আচরণের বিভিন্ন পার্থক্য রয়েছে, তাই তো। তাহলে বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ দেখতে পাওয়া যায়, বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যাকে আমরা বাংলায় বলছি জীব বৈচিত্র্য, আর ইংলিশে কি, বায়োডাইভার্সিটি। ওকে, তো কি বলেছে দেখো, এখানে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, তাকে এক কথায় আমরা বলছি জীব বৈচিত্র্য। তাহলে কথা শুনেই ব্যাপারটা ক্লিয়ার যে জীব বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন ধরনের যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দেখা যাচ্ছে, তাকে আমরা বলছি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ওকে, এবার জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ। তাহলে এই যে বলছে জীব বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা হলো কেন, কিসের জন্য এরকম ভাগ দেখা যাচ্ছে? তোমার মধ্যে কোশ্চেন আসবেই যে ম্যাম বললেন তো জীব বৈচিত্র্য হয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট দেখা যায়, কিন্তু কেন আমি আমার বাবার মতো নয়, বা কেন আমি একটা জীবের সাথে অন্য জীবের ডিফারেন্ট হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। বা লাইফ সায়েন্স, সায়েন্স মানে কোনো কিছু লজিক ছাড়া হয় না, তো এটার লজিক রয়েছে। এবার কারণ কি দেখো, তো সেই কারণ ভাবতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন যে কিছু না কিছু কারণ রয়েছে। যেমন জননের দ্বারা প্রকরণ সৃষ্টি। এই প্রকরণ কথাটা তোমাদের আগের দিনে এসেছিল, তাই তো। প্রকরণ মানে কি, ভেদ, ডিফারেন্ট, ডিফারেন্সিয়াল, বিভিন্ন ধরনের ভাগগুলো কেন হচ্ছে। তাহলে এই জনন মানে যেটা প্রজনন, রিপ্রোডাকশন, তাহলে রিপ্রোডাকশন করার ফলে বিভিন্ন ধরনের জীবের মধ্যে কিভাবে ভাগ হচ্ছে সেটা দেখবো। তারপরে পরিব্যক্তি বা যাকে আমরা বলছি মিউটেশন, তাই তো। 3 নম্বর ভেদ বা প্রকরণ। 4 নম্বর অভিযোজন, বিচ্ছিন্নতার প্রাকৃতিক নির্বাচন। এই 6টা মোট পয়েন্ট রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, যে জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হিসেবে ধরা হয়েছে। এবার চলো তাহলে আমরা একটা একটা করে ডিসকাস করি। সব থেকে প্রথমে দেখো, জননের দ্বারা প্রকরণের সৃষ্টি। তাহলে আমাদের এই যে বললাম রিপ্রোডাকশনের মাধ্যমে, এবারে জনন প্রক্রিয়াটা কি, প্রজনন প্রক্রিয়া। এক্ষেত্রে দেখবে একটা ফটো দেখতে পাচ্ছি, এখানের মধ্যে দুটো জিনিস থাকে, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। তো শুক্রাণুটা কি, যেটা ছেলেদের দিয়ে থাকে, আর ডিম্বাণুটা কি, যেটা মেয়েদের দিয়ে থাকে। তো এখানে যে ফটোটা দেখছো, এটা কি স্পার্ম বা যেটাকে শুক্রাণু বলা রয়েছে, আর এটা রয়েছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যে আহ মানে ভ্রূণটা তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, প্রজনন প্রক্রিয়া বা জনন প্রক্রিয়া, তাই তো। তাহলে এই জনন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীব কি করে, বংশ বিস্তার করে। অর্থাৎ তুমি যে হয়েছো,
বা একটা জীব যে পরবর্তী স্টেপে আগাবে, তার প্রধান যে কারণ সেটা হচ্ছে প্রজনন প্রক্রিয়া। তাহলে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কি থাকে না, তোমার প্লাস ডিম্বাণু মিলিত হয়ে কি হচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে, এবং তার ফলে এই যে প্রসেসটা তারই নাম হচ্ছে কি, জনন প্রক্রিয়া। তাহলে জনন প্রক্রিয়ার মাধ্যমে যখন তৈরি হচ্ছে, এবার দেখো কিছু জিন থাকে, জিন কি জীবনের মানে জীবন যে গঠন হচ্ছে, ডিএনএ থাকে, পড়েছো আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ছিল ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে যদি ডিএনএটা দেখো এভাবে থাকে, এই ডিএনএ এর মধ্যে একটা স্মল পার্ট থাকে, এটা অনেক ডিটেলস, এগুলো প্রচুর মানে একদম ডিপ থিওরি রয়েছে এর উপর বেস করে, কিন্তু এত কিছু তোমাদের জেনে লাভ নেই, তুমি এখন 9 পড়ো। তো এটা জেনে রাখবে যে আমাদের ডিএনএ পার্টের মধ্যে একটা পার্টকে জিন বলা হচ্ছে, ডিএনএ মধ্যে থাকে। এই জিনের মধ্যে যখন কিছু চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে কিছু ভেদ বা বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়, এবং এটা কিন্তু জনন প্রক্রিয়ার সময়তে দেখা যেতে পারে। ভেদ বা প্রকরণ বিভিন্ন কারণে হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য ইজ তোমার প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রকরণটা ভেদটা সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? তাহলে বৈচিত্র্য সৃষ্টির 1 নাম্বার কারণ আমরা কি বললাম, যখন কোনো জীবের প্রজনন প্রক্রিয়া চলছে বা জনন প্রক্রিয়া হচ্ছে, তখন অপত্যের মধ্যে জিনের বিভিন্ন পরিবর্তনের ফলে কিন্তু তার মধ্যে বৈচিত্র্য দেখা যায়, এবং যেটা জীব বৈচিত্র্যের অন্যতম প্রধান কারণ। ওকে, 1 নম্বর পয়েন্টটা বোঝা গেল। এবার চলো 2 নম্বর পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট বলছে পরিব্যক্তি বা মিউটেশন। তো মিউটেশন জিনিসটা কি? মিউটেশন, দেখো এখানে প্রত্যেকটা জিনের ব্যাপার, এখানে দেখো একটা নর্মাল জিন রয়েছে, এভাবে চলছে, একটা ডিএনএ একটা পার্ট বলেছিলাম। তাহলে এইটা যখনই এই যে নর্মাল জিনটা এভাবে যাচ্ছে, এই আর একটা রয়েছে কি, এই, তাহলে এই জিনের মধ্যে দেখো এটা নর্মাল ছিল সবুজ পার্টটা, কিন্তু এই সবুজ পার্টটা এখানে লাল হয়ে গেছে, তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, জিনের মিউটেশন হয়েছে। তাহলে এইটা একদম মিউটেড জিন, মানে যেটা মিউটেড বাংলা কি, তোমার পরিব্যক্তি, তাই তো। মিউটেশন বলে বেশি, মানে এটা বেশি কমনলি টার্ম থাকে, ইউজ থাকে, পরিব্যক্তিটা মিউটেশনটা মনে রাখবে, মানে এখানে ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো ওই পরিব্যক্তির মিউটেশন হওয়ার ফলে কি হয়েছে, এই যে নর্মাল প্রোটিন ছিল এই জিনটা থেকে তৈরি হচ্ছিল, তখন সেটা কি হয়ে যাবে যে দুটো কেস হতে পারে, হয় তোমার অ্যাবনর্মাল তৈরি হবে বা কোনো প্রোটিন তৈরি হলো না। এবার সিম্পলি একটা কথা ভাবো, যে আমার বডির মধ্যে যে জিনটা রয়েছে, ওই জিনটা থেকে নর্মাল প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে এইটা যদি সেম হতো পরবর্তী যে জেনারেশন তার মধ্যে, তাহলে সেম থাকতো, কোনো ভেরিয়েশন আসতো না, কিন্তু তা তো হচ্ছে না বাবা। তার ফলে এখানে কি চেঞ্জ হচ্ছে, এখানে তোমার মিউটেশন হয়ে গেছে, মানে কি পরিব্যক্তি হয়ে গেছে। তাহলে ওই যে নর্মাল কন্ডিশন সেটা নেই এখন, তার ফলে দুটো কেস হতে পারে। এবার ভ্যারিয়েশন বা ভেদটা কেউ তৈরি হচ্ছে, দেখো অ্যাবনর্মাল প্রোটিন হতে পারে, বা আরেকটা হতে পারে যে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না। তাহলে কি হলো, একটা কিন্তু সেম থেকে যেতে যেতে আলাদা হয়ে গেল, মিউটেট হয়ে গেল। ওকে, তাহলে এই মিউটেশনের কারণে কিন্তু তাহলে বৈচিত্র্যতা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ভাগ দেখা যাচ্ছে আরো, মানে তোমার মধ্যে আমার মধ্যে নর্মাল, অন্যজনের মধ্যে অ্যাবনর্মাল, আরেকজনের মধ্যে হচ্ছেই না, তাহলে 3 ধরন হয়ে গেল, বৈচিত্র্যতা বেড়ে গেল। এভাবেই কিন্তু তোমার এই পয়েন্টটা অ্যাপ্লিকেট হচ্ছে এখানে, যে জিনের মিউটেশন বা পরিব্যক্তির কারণে কিন্তু আমার জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, আশা করি ডাউট নেই এটাই। 3 নাম্বার, প্রকরণ বা ভেদ। এই ভেদ জিনিসটা কি, দেখো এখানে প্রত্যেকটা ছেলে রয়েছে, প্রত্যেকের মধ্যে কি তুমি মিল খুঁজে পাচ্ছ? প্রত্যেকের দেখো ফেস কালার আলাদা, ফেস আলাদা, স্টাইল আলাদা, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে কি রয়েছে তার মধ্যে ভেদ রয়েছে, ডিফারেন্ট সেট রয়েছে। এবার এই ডিফারেন্ট সেটের কারণ কি, যদি তুমি বলো এই ডিফারেন্ট সেটের কারণ কি, তারা একটাই উত্তর হবে যে জিনের মিউটেশনের কারণে। বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, প্রত্যেকের চুলের কালার আলাদা, তোমার সাথে তোমার যে বন্ধু রয়েছে বান্ধবী রয়েছে তাদের সাথে নিশ্চয়ই তোমাদের কালার আলাদা বা হাইট আলাদা, বা তোমাদের দেখতে ফেস আলাদা, তাই তো। তাহলে এই প্রত্যেকটা জীব ভেদের জন্য বা প্রকরণের জন্য কিন্তু তোমার জীব বৈচিত্র্যতা লক্ষ্য পাওয়া যাচ্ছে। তাহলে প্রত্যেকটার মূলে আলটিমেটলি কিন্তু জিনই দায়ী হচ্ছে, এই জিনটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিএনএ একটা পার্ট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে অভিযোজন বা অ্যাডাপশন। এই জিনিসটা কি, দেখো পৃথিবীর যে প্রত্যেকটা অঞ্চল রয়েছে, প্রত্যেকটা জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো জীব বাস করছে। এবার ধরে নাও বাদুরকে বলা হলো যে তোমাকে তো আকাশে উঠতে হবে, তোমার বসে খাওয়া কাজ নয়। তার জন্য নিশ্চয়ই বাদুরের মধ্যে কিছু এমন অভিযোজন বা যার হচ্ছে তোমার অ্যাডাপশন করতে হবে, নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, যার ফলে সে সেখানে উঠতে পারে। বা আমার এই মেরু অঞ্চলের ভাল্লুকটা, একেও নিশ্চয়ই নিজের মধ্যে কিছু অ্যাডাপশন করতে হবে,
যার ফলে সে ওই জায়গার মধ্যে টিকে থাকতে পারে প্রচন্ড ঠান্ডার মধ্যে। এরা যে অঞ্চলে থাকে একদম পুরো চারিদিকে বরফের সাদা একটা জায়গা, এই সাদা জায়গার মধ্যে যদি এ নিজেকে এরকম ভাবে অ্যাডাপ্ট না করতো তাহলে কি বাঁচতে পারতো? পারতো না। সেজন্য কি করছে, এর বডির মধ্যে সাদা একটা লোম দিয়ে একটা আবরণ তৈরি করেছে, যার ফলে কি হচ্ছে, ও ওই তাপটাকে ম্যাক্সিমাম ধরে রাখতে পারছে। এটার প্রধান কারণ। এছাড়া আরেকটা কারণ হচ্ছে এর কালার সাদা, এ যেখানে থাকে সেটাও চারিদিকে সাদা, ফলে শত্রুর আক্রমণ থেকে কিন্তু এরা নিজেকে রক্ষা করতে পারে। তাহলে কি হলো, আলটিমেটলি কারণটা কি, আমার অভিযোজন করছে বা অ্যাডাপশন করছে, যে ওই পরিবেশের মানে সঙ্গে থাকার জন্য ও নিজেকে মানিয়ে নিচ্ছে, ওখানে নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। দুটো পথ থাকতো, হয় ওখানে গিয়ে মারা গেল, আমি অ্যাডাপশন করতে পারছি না, তো না তোমাকে কোনো একটা নতুন জায়গায় দিয়ে গেল, তো মিশনে ভর্তি করে দিল। এবার তুমি সেখানে গিয়ে দেখছো যে আমি তো এখানে ঘরের মতো কন্ডিশন পাচ্ছি না, না আমার মা বাড়িতে আমাকে খাবার এনে দিচ্ছে, না আমাকে আমার কাজ নিজে মানে মা করে দিচ্ছে, তো আমি এখানে সার্ভাইভ করতে পারবো না, আমি টিকতে পারছি না। তাহলে এটা কি হলো, তুমি হাল ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে চলে এলে। এটা একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে যে তুমি সেখানে বলে না ঠিক আছে, আমাকে যেহেতু ভর্তি করেছে এত টাকা খরচা করে, তাহলে আমাকে এখানে মানিয়ে নিতে হবে, এবার সেই মানানোর জন্য আমাকে নিজের কাজ নিজে করতে হবে, মানে তুমি নিজেকে একটা অ্যাডাপ্ট করে নিলে, অভিযোজন করে নিলে যে হ্যাঁ ঠিক আছে আমাকে এখানে চলতে হবে যেহেতু, তাহলে আমি আমার মতো করে মানিয়ে নিতে স্টার্ট করি। দুটো কেস। তো সেরকমই এবার যদি মানিয়ে নেন তাহলে একই কেস হতো, তাহলে কোনো মানে ভেরিয়েশন দেখা যেত না, তোমার ওখানেও যা এখানেও তা, তাই তো? কিন্তু তুমি মানালে বলে কিন্তু সেখানে একটা বৈচিত্র্য দেখা গেল। বাদরের প্যাটাজিয়াম দেখতে পাওয়া যায়, যে ফাঁকা জায়গাগুলো রয়েছে বাদরের ডানার মধ্যে, ওই দেখো এইটা, এটার মধ্যে একটা মানে হালকা পর্দা লেয়ার রয়েছে না, এটা প্যাটাজিয়াম বলা যায় বাদুরের। তো এটার সাহায্যে কি হয় না, বাদুরটা রাত্রিবেলা উড়ে বেড়াতে পারে। তাহলে অভিযোজনের মধ্যে গেল, তাহলে বাদুরের প্যাটাজিয়াম আর তোমার মেরু ভাল্লুকের যে সাদা একটা মানে লেয়ার রয়েছে উপরে, সেটা কিন্তু তাদের কি হচ্ছে না, অ্যাডাপশন করছে বা অভিযোজন করছে তাদের ওই কন্ডিশনের মধ্যে চলে যাওয়ার জন্য। এবং এই কন্ডিশন হওয়ার ফলে কিন্তু তোমার বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা জিনিসটা কি, ধরে নাও একটা জায়গা থেকে অন্য কোনো একটা জায়গার মধ্যে এক দল জীব পাড়ি দিচ্ছে, এবার তার মধ্যে হঠাৎ করে মাঝে প্রবলেম থাকার জন্য কোনো কোনো জীব আলাদা হয়ে গেল। এই আলাদা হয়ে যাওয়া জীবগুলো, ধরো একটাদের কন্ডিশন ছিল আলাদা, যে এরা এরকম ভাবে খায়, এরকম ভাবে থাকে, এরকম ভাবে করে, কিন্তু আলাদা হয়ে যাওয়ার ফলে তাকে পুরো একটা নতুন পরিবেশে দেওয়া হয়েছে, পুরো নতুন কন্ডিশনে সে একটা চলে আসছে, তাই সেখানে তাকে মানিয়ে নিতে হবে, নয়তো সে মারা যাবে। তাহলে ওই জন্য তখন কি হবে, একটা এখানে উদাহরণ ডারউইনের ফিঞ্চ। ডারউইনের ফিঞ্চ পাখিগুলো কেউ কেউ হচ্ছে তোমার গাছের পাতা ফাতা এসব খায়, কেউ কেউ তার পোকামাকড় খায়। এই জন্য এদের ঠোঁটের যে আকৃতি চঞ্চু, এদের চঞ্চুটা বিভিন্ন ধরনের, কারোর বড়, কারোর একদম ছোট, কারোর সুচালো, এবং কারোর এরকম মতো হয়ে থাকে। তাহলে প্রত্যেকে ঠোঁটের যে চঞ্চু সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা কথা মানে আর কিছুই নয়, জাস্ট এটা মনে রাখবে যে যখন কোনো জীব একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে শিফট হয়, তো না এখানের মধ্যে থেকে অনেকগুলো পাখি, এখানের মধ্যে থেকে অনেকগুলো পাখি তোমার হচ্ছে যে উড়ে উড়ে এখানের মধ্যে থেকে চারজন যাচ্ছিল এখানের মধ্যে, এবার দুজন এখানের মধ্যে পৌঁছালো আর দুজন এখান থেকে শিফট হয়ে রয়ে গেল, কোনো কারণে এখানের মধ্যে ওদের অবস্ট্রাকশন চলে আসছে, বাধা চলে আসছে, তাই রয়ে গেল। তাহলে এবার এরা যেখানে রয়েছে, এরা তো কন্ডিশন ছিল এখানে যাব আমি, আমার এখানে পরিবেশ, আমি এখানে মানিয়ে নেব, কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই জন্য তারা এখানে রয়ে গেল। এবার ওখানে থাকার জন্য ওরা বিভিন্ন ধরনের তাদের চঞ্চুর পরিবর্তন হলো, কারণ পাখিটা ফ্রিঞ্জ পাখি, তাহলে হিসাব অনুযায়ী প্রত্যেকের সেম ঠোঁট থাকবে, চঞ্চু সেম থাকবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ তারা যেহেতু আলাদা হয়েছে, প্রত্যেকের খাবার খাওয়ার জায়গা হচ্ছে যে বিভিন্ন খাবার খাওয়ার প্রসেস হয়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু ঠোঁটের আকৃতিও পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে বিচ্ছিন্নতা কথার মানে বোঝা গেল, এবং এর ফলে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচন কথাটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে টেনেও আসবে আবার। প্রাকৃতিক নির্বাচন কথাটা কি, এটা মানে হলো যে আমরা যখন পরিবেশের সাথে রয়েছি, তো আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মেলন হতে হয়, মানে সম্মুখীন হতে হয়, তাই তো? যে কোনো কিছুর জন্য, মানে খাবারের জন্য বলো বা কোনো অস্তিত্ব রক্ষা করার জন্যই তোমার পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়। এবার ওই পরিবেশের সাথে মানিয়ে যারা চলতে পারবে তাদেরকে নেচার একসেপ্ট করবে, পরিবেশ একসেপ্ট করবে, আর যারা পারবে না তারা সেখানেই মারা যাবে। এটাও প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন এমনই যে যখন কোনো পরিবেশের মধ্যে কোনো জীব রয়েছে, তখন সে যদি মানে সেখানের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, মানিয়ে নিতে পারে, অস্তিত্বের জন্য সংগ্রামে সে জয়ী হয়, তবে তাকে নেচার অ্যাকসেপ্ট করবে। তাহলে এই প্রাকৃতিক নির্বাচনটা ডারউইন দিয়েছিল, পরবর্তীতে আরো রয়েছে। এই ফিঞ্চ পাখির কনসেপ্টটাও কিন্তু ডারউইনের। তো এখানে দেখো জিরাফি যেটা রয়েছে, এদের থিওরি অনুযায়ী জিরাফ নাকি আগে ছোট গলা ছিল,
এবার জিরাফ যে কন্ডিশনে রয়েছে ওখানে নাকি ডালপালাগুলো খুব উঁচুতে ছিল। তাহলে জিরাফ কি করছে, রোজ চেষ্টা করছে উঁচুতে ডালপালা খাওয়ার জন্য, রোজ চেষ্টা করছে। এই করতে 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 একসময় গিয়ে জিরাফের গলাটা লম্বা হয়ে গেল। বুঝা গেল? তাহলে এটা তোমার ন্যাচারাল সিলেকশন বলা হচ্ছে, প্রাকৃতিক নির্বাচন। ওকে, তাহলে জিরাফের যে পাতা খাওয়া গল্পটা সেটা মনে রাখবে, তাহলে মনে থাকবে যে প্রকৃতির সাথে চলার জন্য প্রকৃতির সাথে নিজেকে লড়াই করতে হয়, এবং লড়াই যারা জয়ী হবে তাদেরকে প্রকৃতি নির্বাচন করবে, যাকে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে 6টা আমাদের পয়েন্ট আমরা দেখলাম যে আমাদের এই জীব বৈচিত্র্যের কারণটা কি। বোঝা গেল? আশা করি কোনো ডাউট নেই জীব বৈচিত্র্যের কারণের মধ্যে। এবার নেক্সট চলো, নেক্সট বলছে তোমার কি জীব বৈচিত্র্যের সৃষ্টির ধাপ। তাহলে এই জীব বৈচিত্র্যের সৃষ্টির ধাপ, প্রত্যেকটা স্টেপ কি কি রয়েছে। জীব সমূহে জার্মকোষে বংশ পরম্পরা সঞ্চারণযোগ্য প্রকরণের উৎপত্তি, যেটা তোমাদের প্রজনন প্রক্রিয়ার ক্ষেত্রে বললাম, যে একটা স্টেপ থেকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন যাচ্ছে তখন জিনের মধ্যে মিউটেশন হবার ফলে বিভিন্ন ধরনের ভেদ বা প্রকরণের তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে জননের মাধ্যমে এক জন্য থেকে পরবর্তী জনতে প্রকরণের স্থানান্তর, ওই যে রিপ্রোডাকশনের মাধ্যমে। জন্য মানে কি, একটা জেনারেশন, একটা যেমন তোমার বাবা মা থেকে তোমার মধ্যে, একটা জন থেকে পরবর্তী জনতে স্থানান্তর হচ্ছে। প্রাকৃতিক নির্বাচক নামক শক্তির প্রভাবে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা পরিবেশে স্থায়িত্ব লাভ করছে। তাহলে প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে কি করছে, যে কোনো কোনো জীব যারা প্রকৃতির মধ্যে অ্যাডাপ্ট করতে পারছে বা সংগ্রাম করে জয়ী হচ্ছে, তারা কি হচ্ছে, নিজেকে সেখানে মানিয়ে নিচ্ছে বা স্থায়িত্ব লাভ করছে। ভিন্ন ভিন্ন পরিবেশে অনুকূল প্রকরণযুক্ত জীবদের ধীর গতিতে অভিব্যক্তি করতে থাকে, যা নতুন প্রজাতির সৃষ্টি করে। অভিব্যক্তি মানে কি, অ্যাডাপশন। তাহলে অনুকূল আর প্রতিকূল দুটো পরিবেশ থাকে। তো এখানে বলছে ভিন্ন ভিন্ন অনুকূল প্রকরণযুক্ত জীবদের ধীর গতিতে, মানে ওই যে একটা জীব থেকে অন্য, যেন তোমার বিচ্ছিন্নতার ক্ষেত্রে হচ্ছিল, যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তখন সেখানে ডিফারেন্ট হচ্ছে, তো সেখানে নিজেকে মানিয়ে নিচ্ছে, এক্ষেত্রে হবে। আর একটা কি বলেছে, যে এইভাবে পৃথিবীর ক্রমাগত জীব বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে, প্রায় 30 মিলিয়ন প্রজাতির আবিষ্কার হয়েছে। তো এটা এখনো বাড়বে আরো, এটা অনেক মানে আপডেটেড ভার্সন হবে। তাহলে এইভাবে কিন্তু তোমার বলছে যে একটা জীব থেকে অনেকগুলো জীব, অর্থাৎ বিভিন্ন জীবের বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি হচ্ছে, যাকে আমরা জীব বৈচিত্র্য বলছি। তাহলে তোমাদের প্রথম যে স্টেপ গুলো রয়েছে, 1 নম্বর ছিল জীবন ও তার বৈচিত্র্য, চ্যাপ্টারের নাম। তাহলে জীবন কি দেখে নিয়েছি, যে জীবন কি এবং তা কিভাবে চিনবো। ঠিক আছে, আজকে আমরা কি দেখলাম, জীব বৈচিত্র্য। এবার নেক্সট চলো, বলছে বায়োলজিক্যাল স্টাডি এর ডিফার লেভেল এন্ড অ্যাসপেক্ট, মানে নানা স্তর এবং নানান দৃষ্টিকোণ থেকে এই জীববিদ্যা, যে তোমাদের চ্যাপ্টার পরিবেশ ও বিজ্ঞান থাকে, তো ওই পরিবেশ জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান কথাটার মানে কি, জীববিদ্যা কথাটার মানে কি, তাই না, বায়োলজি। তাহলে এই জীববিদ্যা বা বায়োলজি কথাটা তোমার একটা কি শব্দ, গ্রিক শব্দ, তাই না। এগুলো দেখবে বিভিন্ন ভাগ থাকে, গ্রিক শব্দ থাকে, ল্যাটিন শব্দ থাকে। তো বায়োলজি কথাটা তোমার কি হচ্ছে না, গ্রিক শব্দ থেকে এসেছে। এই বায়োলজি কথা যদি ভাঙো তাহলে দেখা যাবে দুটো রয়েছে, বায়োলজি রয়েছে বায়োস, BIOS প্লাস লোগোস। বায়োস মানে কি লাইফ বা জীবন, আর লোগোস মানে হচ্ছে তোমার কি স্টাডি। তাহলে জীবন এটা হচ্ছে তোমার লাইফ, আর লোগোস কথাটার মানে হচ্ছে যে স্টাডি। তাহলে জীবন বা লাইফ না স্টাডি করাকে তোমার বলা হচ্ছে কি, বায়োলজি বা জীবন বিজ্ঞান বলা হচ্ছে। ওকে, বা জীববিদ্যা। এই যেখানে লেখা রয়েছে অলরেডি দেখো, কি হলো, বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যথা বায়োস অর্থাৎ লাইফ এবং লোগোস কথার অর্থ হলো স্টাডি। অর্থাৎ জীববিদ্যা হলো জীব সম্পর্কে অধ্যয়ন। কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে জীববিদ্যা জিনিসটা কি। এবার জীববিদ্যা শব্দটি বিজ্ঞানী, এটা ইম্পর্টেন্ট, যে কে তোমার জীববিদ্যা কথাটা উৎপত্তি করেছিল, বিজ্ঞানী ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে নামকরণটা করেছিলেন। তাহলে এই জীববিদ্যা কি, এটা প্রথম তোমার নামকরণ কে করেছে, বিজ্ঞানী ল্যামার্ক, কত খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে। বোঝা গেল? আচ্ছা, এবার জীববিদ্যা কি বলছে, বিজ্ঞানের যে শাখায় জীবন তথা জীবের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়, মানে যেটা অলরেডি আমরা পড়ছি, আমরা জীববিদ্যায় পড়ছি তো না, জীববিজ্ঞানের বিভিন্ন ভাগ পড়ছি, বিভিন্ন ডিফারেন্ট পড়ছি, পার্ট কি কি রয়েছে, তার সাথে জীবন কি, মানে প্রত্যেকটা জীব নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে জীববিদ্যা। এখান থেকে কোশ্চেন আসতে খুব একটা চান্স নেই, বাট এইখানে আসতে পারে যে জীববিদ্যা কথাটি প্রথম কে বলেছিল, ল্যামার্ক। ঠিক আছে, ওকে, নেক্সট চলো। এবার বলছে জীববিদ্যার বিভিন্ন শাখা সমূহ, মানে ব্রাঞ্চ। তাহলে কি কি ব্রাঞ্চ রয়েছে, এগুলো দেখো। এটা তো তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা, MCQ আসবে, বড় কোশ্চেন আসার সম্ভাবনা নেই।
তো এমসিকিউ যে তোমাদের আসতেই পারে, যেমন তোমাদের এই জীববিদ্যা যদি বলো তাহলে দুটো মেন ডিফারেন্ট পার্ট বা শাখা রয়েছে। কি কি? একটা হচ্ছে তোমার বোটানি, একটা জিওলজি। এগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, মানে একদম অ্যাপ্লাইড লাইফে। যে যখন তোমরা 11-12 উঠবে তখন বিভিন্ন ভাগ যারা সায়েন্স দিয়ে পড়বে তখন দেখবে যে ভাগ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। উদ্ভিদ বিদ্যা রয়েছে, প্রাণী বিদ্যা রয়েছে। তোমরা যখন কলেজে পড়বে তখন বোটানি নিয়ে পড়ছে, জুওলজি অনার্স করছে, বিভিন্ন ভাগ থাকে। তো ওটাই দেখো এখানে রয়েছে। তো এগুলো এখন জানবে, না তো পরে বলবে যে কে জানে না, কিছু চলে আসছে, তাই না? তাহলে এবার দেখো, তাহলে কি দেখলো না, বায়োলজির মধ্যে যে দুটো ভাগ করছে, একটা হচ্ছে বোটানি আর একটা কি রয়েছে তোমার জুলজি। ওকে, তাহলে একটা ভাগ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, যেখানে আমরা উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব, উদ্ভিদ কোষ সম্পর্কে, বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কে, বা মানে যা 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 কিছু আলোচনা হবে প্রত্যেকটা তোমার উদ্ভিদ নিয়ে হবে। আর প্রাণী বিজ্ঞানে জিওলজি, সেখানে আমরা বিভিন্ন আমাদের হিউম্যান গঠন, স্ট্রাকচার, হিউম্যানের কি কি ফাংশন রয়েছে, বিভিন্ন অর্গানের পার্ট রয়েছে কি কি, বিভিন্ন অর্গানের ফাংশন কি কি, মানে প্রত্যেকটা জিনিস আমরা প্রাণী নিয়ে আলোচনা করবো, তাকে আমরা বলছি জিওলজি বা প্রাণী বিজ্ঞান। ওকে, উল্লেখিত প্রধান শাখা দুটি ছাড়া জীববিদ্যার বিভিন্ন শাখা গড়ে উঠেছে, যেমন জীব রসায়ন, মানে জীববিদ্যার সঙ্গে যখন রসায়ন যুক্ত হচ্ছে তখন তাকে আমরা জীব রসায়ন বলছি। আণবিক জীববিদ্যা, অণুপরমাণু, অনাক্রম বিদ্যা এবং বংশগতিবিদ্যা, কলাবিদ্যা, শারীরবিদ্যা, শারীরবিদ্যা মানে যেখানে শরীর নিয়ে আলোচনা করা হচ্ছে, তারপর হচ্ছে তোমার শরীরের স্থান নিয়ে, বাস্তুবিদ্যা মানে ওই পরিবেশ সংক্রান্ত সাথে যেটা রয়েছে, আচরণ বিদ্যা, তুমি বিহেভিয়ারাল সায়েন্স, ব্যক্তি এবং আরো নতুন শাখা গড়ে উঠেছে। এটা জানা দরকার নতটা। এই চক্র দেখো একটা ইম্পর্টেন্ট এখানের মধ্যে, যে বায়োলজির আবার তিনটে ভাগ রয়েছে, একটা পিওর বায়োলজি, একটা অ্যাপ্লাইড বায়োলজি, একটা হচ্ছে যে বিভিন্ন শাখা অন্যান্য। তো পিওর বায়োলজির আন্ডারে কারা পড়ছে? একটা হচ্ছে, মানে দেখো বায়োলজির তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে পিওর বায়োলজি, একটা অ্যাপ্লাইড বায়োলজি, আর একটা অন্যান্য শাখা। তো পিওর বায়োলজির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা তোমার আছে প্রধান মেন, একটা তোমার রয়েছে মেন, একটা রয়েছে কি অন্যান্য আদার্স। আদার্স এই মেনের মধ্যে দুটো প্রধান, মানে বায়োলজির পিওর বায়োলজি, তার আবার মেন ভাগ আসছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, জুলজি, বোটানি। আর অন্যান্যর মধ্যে যেগুলো এক্সট্রা বললাম, জীব রসায়ন, তোমার আণবিক জীববিদ্যা, অনাক্রমবিদ্যা, বংশগতিবিদ্যা, কলা, শারীরবিদ্যা, শরীরস্থান, বিভিন্ন ভাগ যেগুলো আগে বললাম ওগুলো আসছে তোমার অন্যান্যর মধ্যে, কিন্তু এগুলো প্রত্যেকটাই পিওর বায়োলজির আন্ডারে পড়ছে। এবার অ্যাপ্লাইড মানে যেগুলো তোমার হচ্ছে যে রিয়েল লাইফে অ্যাপ্লাই হচ্ছে, প্র্যাকটিক্যাল দিক থেকে আসছে, ফলিত যাকে বলা হচ্ছে। তো সেই অ্যাপ্লাইড বায়োলজির বিভিন্ন ভাগ আবার কি রয়েছে, এরকমই দেখো, এদেরও উদ্ভিদ বিদ্যা রয়েছে, প্রাণী বিদ্যা, কিন্তু এক্সট্রা আছে অ্যাপ্লাইড জিওলজি, অ্যাপ্লাইড বোটানি, মানে ফলিত উদ্ভিদ বিদ্যা আর ফলিত প্রাণী বিদ্যা, দুটো সেম সেম, বাট ওই সেম সেম বাট ডিফারেন্ট। ওকে, দুটো সেম, দুটো সেম, বাট এখানে শুধু জাস্ট নর্মাল ছিল, এখানে তোমার এক্সট্রা অ্যাড হবে কি ফলিত বা অ্যাপ্লাইড কথা অ্যাড হবে। বুঝে গেল? ওকে, আর এবার দেখো ফলিত উদ্ভিদবিদ্যার মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে, একটা কৃষিবিদ্যা, একটা বনপালন, একটা ফার্মাকোলজি। কৃষিবিদ্যা মানে কি, যেখানে চাষবাস সম্পর্কে আলোচনা করা হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্ষেত্রে লজিক রয়েছে, সায়েন্স রয়েছে, তেমন ঠিক এক্ষেত্রেও চাষের ক্ষেত্রে কি কি লজিক হিসেবে ইউজ করা বা কিভাবে উন্নত করা যাবে, কি কি সার ইউজ করলে কি এফেক্ট দেখা যাবে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলছি কি কৃষিবিদ্যা। নেক্সট হচ্ছে বন পালন, তাহলে এবার এটা পুরোটা বনের দিকে চলে গেল, বন কিভাবে মানে থাকবে, কিভাবে সেটাকে আরো ডেভেলপ করা যাবে, এগুলো নিয়ে আলোচনা করা থাকে, বনপালন বলা হচ্ছে। আর ফার্মাকোলজি, ফার্মাকোলজি মানে পুরোটা মেডিসিনের দিকে চলে যাচ্ছে, ফার্মাসি যে সবগুলো থাকে, তো ওই ফার্মাসি কথাটা মানে কি মেডিসিন। তাই আমরা বায়োলজিকে ইউজ করে, মানে বায়োলজির মধ্যে আবার উদ্ভিদবিদ্যাকে ইউজ করে ফার্মাসির দিকটা কিভাবে দেখবো, কি কি কারণে উদ্ভিদের ভালো মানে বৃদ্ধি ভালো হবে, কি কি ফার্মাকোলজিক্যাল প্রোডাক্ট ইউজ করতে হবে, এগুলো তোমার যেখানে আলোচনা করা হয় সেটা তোমার কি রয়েছে না অ্যাপ্লাইড বোটানি, তার মধ্যে পড়ছে। ওকে, আর প্রাণীবিদ্যার মধ্যে রয়েছে মৎস্য চাষ। তাহলে এগুলো ওই যে মৎস্য চাষ, এগুলো নিয়ে পড়ে লাভ নেই, এগুলো পুরো অ্যাপ্লাইড করতে হবে, তাই না? তো এইটা তোমার চলে আসছে অ্যাপ্লাইড জিওলজির মাধ্যমে বা ফলিত উদ্ভিদবিদ্যা, তাই না? ওকে, এবার রেশম চাষ এবং পোল্ট্রি প্রতিপালন। তাহলে এই দেখো মৎস্য চাষ, এটা কিন্তু এইটা পড়ে এসেছে অলরেডি, জাস্ট রিসেন্ট পড়েছো। পোল্ট্রি এটাও এটা লাস্ট চ্যাপ্টারে ছিল, লাস্ট আগের চ্যাপ্টারটাই। আর রেশম চাষ, তাহলে এইগুলো কি রয়েছে তোমার অ্যাপ্লাইড এর পার্টটা রয়েছে, দেখো এগুলো প্রত্যেকটা তোমার রিয়েল লাইফ, আর এগুলো কি তোমার হচ্ছে যে থিওরি পার্টটা চলে আসছে, তাই না? ওকে, আরেক ধরনের যেটা রয়েছে এটা হচ্ছে অন্যান্য,
যেমন জীব পদার্থবিদ্যা, জীববিদ্যার সাথে তোমার ফিজিক্সকে যেন কানেক্ট করছে পদার্থবিদ্যাকে, তখন ছিল জীব পদার্থবিদ্যা। জীব রসায়ন মানে ওই কেমিস্ট্রির সাথে জীববিদ্যা, যদি তোমার বায়োলজির সাথে কেমিস্ট্রিটাকে মিক্সড করো তখন যেটা তৈরি হবে তখন সেটা তোমার চলে আসছে জীব রসায়ন। জীব পরিসংখ্যান বিদ্যা, জীববিদ্যার সাথে পরিসংখ্যান বিদ্যাকে অ্যাড করলে তখন সেটা তৈরি হচ্ছে, আর বায়োনিক্স তৈরি হচ্ছে। এগুলো সব অন্যান্য। মেন তোমার মনে রাখবে দুটো, যে বায়োলজির মধ্যে দুটো ভাগ মেনলি রয়েছে, একটা পিওর, একটা অ্যাপ্লাইড। পিওরের মধ্যে সবই পিওর হবে, সেখানে তোমার উদ্ভিদবিদ্যা তো উদ্ভিদবিদ্যা হবে, আর প্রাণীবিদ্যা তো প্রাণীবিদ্যা। কিন্তু যখন অ্যাপ্লাইড চলে আসবে তখন অ্যাপ্লাইড জিওলজি, অ্যাপ্লাইড বোটানি। ওকে, চলো এখান থেকে জাস্ট এমসিকিউ গুলো পড়বে, বড় কোশ্চেন আসার সম্ভাবনা খুব একটা নেই। এবার বলছে যে জীববিদ্যার সাথে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানের যুক্তি, মানে যেটা আমরা অলরেডি আগে বলছিলাম যে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ কিভাবে অ্যাড হচ্ছে, যে রসায়নের সাথে ফিজিক্সের সাথে, সেটা এখানে দেওয়া রয়েছে যে একটা ব্রাঞ্চ সাথে অন্য ব্রাঞ্চের অ্যাড হওয়া। কি বলছে দেখো এখানে, প্রথমে আছে জীব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্স। জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার, মানে এখানে কি আছে তোমার বায়োলজি প্লাস ফিজিক্স। তাহলে বায়োলজি আর ফিজিক্স যুক্ত যেটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি জীব পদার্থবিদ্যা। বায়োলজি, জীব রসায়ন, জীব রসায়ন মানে কি এটা দেখে রাখো, বায়ো প্লাস কেমিস্ট্রি। বায়ো প্লাস কেমিস্ট্রি মিলে যেটা তৈরি হচ্ছে তাকে জীব রসায়ন বিদ্যা বলা হচ্ছে। নেক্সট বলছে জীব পরিসংখ্যান বিদ্যা বা জীব মিতি গঠিত হচ্ছে বায়োমেট্রি। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যার সমন্বয় যেটা গঠন করছে, প্রত্যেকটা নামে ডিপেন্ড হবে, জীব, জীববিদ্যা, পরিসংখ্যান বিদ্যা, ওকে, গঠন করেছে। নেক্সট জীব ইলেকট্রনিক্স বা বায়োনিক্স, জীববিদ্যার সঙ্গে ইলেকট্রনিক্স। তাহলে বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স, বায়ো প্লাস ইলেকট্রনিক্স, তাহলে তাকে বলা হচ্ছে কি বায়োনিক্স বা জীব ইলেকট্রনিক বিদ্যা। তাহলে দেখো যখন তোমাকে জীব ইলেকট্রনিক বিদ্যা বলবে যে কি, তখন তুমি বলতে পারবে যে জীববিদ্যা সাথে ইলেকট্রনিক বিদ্যা। কিন্তু বায়োনিক্স কথাটা বললে তখন তোমার একটু ঘাবড়ে যাবে, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে এই টার্মটা ইম্পর্টেন্ট, বায়োনিক্স। যেমন যদি তোমার জীব পরিসংখ্যান বিদ্যা বলতো তাহলে তুমি পারবে, কিন্তু জীব মিতি বললে তুমি তখন একটু ঘাবড়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই টার্মটা ইম্পর্টেন্ট, যে জীব মিতি কি। ক্লিয়ার? কারণ যারা দেখো কোশ্চেন করে তারাও জানবে, যে স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে যে জীব রসায়ন বিদ্যা কি, তখন স্টুডেন্ট বলতে পারবে যে জীববিদ্যার সাথে রসায়ন বিদ্যার সংযোগ, তাই না? কিন্তু এক্ষেত্রে বললে একটু ঘাবড়াবে। তো এক্সামিনার কিন্তু এখান থেকে কোশ্চেন করে যদি করে যে জীবমিতি কি বা বায়োনিক্স কি, তো এই টার্মগুলো একটু দেখে রাখবে। এছাড়া কি রয়েছে প্রত্নজীববিদ্যা বা প্যালেন্টোলজি। প্রত্ন কথাটার মানে হচ্ছে যে জীবাশ্ম, ফসিল রিলেটেড, এটা মনে রাখবে, এটা এখন বললে ভূগোলেও কাজে লাগবে। প্রত্ন কথাটার মানে কি প্যালেন্টোলজি, প্যালেন্টো মানে হচ্ছে তোমার জীবাশ্ম। দেখো জীববিজ্ঞানের যে শাখায় ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলছি প্যালেন্টোলজি বা প্রত্নজীববিদ্যা। ওকে, নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোলজি, যে মানুষ মানে জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি বা সভ্যতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলছি অ্যানথ্রোপোলজি। বোঝা গেল? নেক্সট হচ্ছে জীব ভৌগোলিক বিদ্যা বা বায়োজিওগ্রাফি। ভূগোল, দেখো এখানে বলছে বায়ো মানে কি, তাহলে বায়োলজি আসছে, জীববিদ্যা, আর জিওগ্রাফি তাহলে ভূগোল ও ভূবিদ্যার সঙ্গে, দেখো ভূগোলের সাথে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন রয়েছে। এটা কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন রয়েছে, তাই না? যে সায়েন্স সাথে আর্টস এর মিক্স হচ্ছে এখানে, প্রায় সায়েন্স সাথে সায়েন্স এর মিক্সড হচ্ছে, বিভিন্ন ভাগ হলো। তো এখানে দেখো বায়ো জিওগ্রাফি মানে ভূগোল ও ভূবিদ্যার সঙ্গে জীববিদ্যার যে সম্পর্ক তাকে বলা হচ্ছে। আর বায়োটেকনোলজি, এটা ইম্পর্টেন্ট, এটা তোমার ক্লাস 10 এ বায়োটেকনোলজি জিনিসটা, এটা পুরো চ্যাপ্টার রয়েছে আলাদা বায়োটেকের। তো জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যা নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাকে আমরা বলছি কি বায়োটেকনোলজি। পুরোটা কি টেকনোলজি, একদম মডার্ন, যেটা বায়োলজির মধ্যে আন্ডারে পড়ছে সেটাকে বলা হচ্ছে তোমার কি, তোমার বায়োটেকনোলজি। ওকে, এটা জাস্ট কিছুই না, এটাই দেওয়া রয়েছে যে জীববিদ্যার বিভিন্ন ভাগগুলো। জীব ইলেকট্রনিক্স বিদ্যা, যেখানে তোমার ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করা হয়। জীব পদার্থবিদ্যা, বায়োলজি প্লাস ফিজিক্স রয়েছে। তোমার জীব রসায়ন বিদ্যা, বায়োলজি প্লাস কেমিস্ট্রি রয়েছে। জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োলজি প্লাস পরিসংখ্যান যে পার্টটা রয়েছে। জীব প্রযুক্তিবিদ্যা, যেটা তোমার বায়োটেকনোলজি বলা রয়েছে। জীববিদ্যা প্লাস বায়োলজি প্লাস জিওগ্রাফি, তাকে বলা হচ্ছে ভৌগোলিক। আর নৃবিদ্যা আর প্রত্নজীববিদ্যা ফসিল। ওকে, একই সেম কথা। এবার বলছে যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি। তাহলে এই আমরা যে আধুনিক কালে জীববিদ্যা পড়ছি, এটার অ্যাপ্লাইড কোথায়?
কোনো কিছু তো সিম্পল পড়ে লাভ নেই যতক্ষণ না পর্যন্ত তাকে আমরা অ্যাপ্লাইড করতে পারছি। যতক্ষণ পর্যন্ত তাকে এফেক্ট মানে কাজে লাগাতে পারছি ততক্ষণ তো পুরো কোনো লাভ নেই। সেটার অ্যাপ্লিকেশনটা কোথায়? 1 নম্বর বলছে কৃষি কার্যে। তাহলে কৃষি ক্ষেত্রে কিন্তু এর অ্যাপ্লিকেশন রয়েছে, যে কৃষি উদ্ভিদবিদ্যা বা এগ্রিকালচার বোটানি। তাহলে উচ্চ ফলনশীল বীজ সংকরায়ন পদ্ধতির সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, পাট, তুলো ইত্যাদি উৎপন্ন করা সম্ভব হয়। দেখো, যখন আমরা দেখব যে আমরা সায়েন্স ইউজ করার ফলে তুমি যেটা নর্মাল একটা কৃষক যে কাজটা করবে তুমি তার থেকে বেশি ডেভেলপ আকারে করবে। তুমি জানো যে এটা এই টাইমে করলে এটা মানে বেশি ইফেক্টিভ হবে, তো তুমি তার থেকে বেশি বেটার করবে। এবার দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগে, তো এক্সপিরিয়েন্স লাগবে, বাট তুমি তো যদি ওর তুলনাতে বেশি ভালো করতে পারবে না, তুমি কিছু জেনে আসো যে এটা এখন করলে এখন হবে, মডার্ন ইউজ করে থাকো। তো ক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চ ফলনশীল বীজ সংস্করায়ন পদ্ধতির সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট ইত্যাদি উৎপন্ন করা সম্ভব হয়। এবং কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম দেখো, যেমন IR8, IR20 এগুলো ধানের নাম। হুম, পোষা, জয়া, জগন্নাথ এবং উন্নত ফলনশীল গম যেমন সোনালিকা, কল্যাণ সোনা, জনক এবং ভুট্টার মধ্যে কি রয়েছে বিক্রম, জহর, সোনা, এগুলো উল্লেখযোগ্য। তাহলে এখান থেকে এমসিকিউ কিন্তু প্রচুর আসছে, যখন তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবে তখন দেখবে যে এই পার্ট থেকে এমসিকিউ কিন্তু আসছে, যে উন্নত ফলনশীল ধানের নাম লেখো, গমের নাম লেখো, প্লাস তোমার ভুট্টার নাম। এগুলো অপশনে আসতে পারে, তো এগুলো মনে রাখবে, দুবার চারবার পড়বে মনে থেকে যাবে। যে ধানের মধ্যে যেমন IR8 রয়েছে, 20 রয়েছে, এই 20 হয়ে গেল। পুষা, জয়া, জগন্নাথ, জয়া জগন্নাথ তো সেম সেম প্রায়, আর পুষা রয়েছে, মনে থাকবে। গমের মধ্যে রয়েছে সোনালিকা, কল্যাণ সোনা, প্লাস তোমার জনক, আর ভুট্টা তো বিক্রম, জহর আর সোনা। ওকে, এটা থিওরিটিক্যাল পার্ট ছিল। নেক্সট হচ্ছে তোমার জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। তাহলে জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, তাহলে এটা তোমার 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার। জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মাধ্যমে কি বলছে, দীর্ঘজীবী টমেটো ভাইরাস প্রতিরোধী শস্য। তাহলে আমরা এই মডার্ন বায়োলজি ইউজ করে কি করছি না, দীর্ঘজীবী টমেটো। দেখো, টমেটোকে আমরা একদিন কিনে নিয়ে এলাম, রেখে দিলাম, খারাপ হয়ে গেল, কিন্তু সেটাকে আমরা বায়োলজি সায়েন্স অ্যাপ্লাই করে এমন জায়গায় স্টোর করে রাখছি যার ফলে সেটা কি হচ্ছে না, অনেকদিন পর্যন্ত থাকছে, তাহলে দীর্ঘজীবী হচ্ছে। এটাই বলা হচ্ছে যে দীর্ঘজীবী টমেটো তৈরি করতে পারছি। এবং ভাইরাস প্রতিরোধী শস্য, তাহলে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে, এগুলোর প্রধান উদ্দেশ্য কি, আমরা যেটা চাষ করছি সেখানে যেন কোনো প্রকার ভাইরাস না আসে এবং সেটা যেন আমাদের এফেক্টিভ থাকে, তাতে যেন কোনো ক্ষতি না হয়। তো সেজন্য কি করা হচ্ছে না, ভাইরাস প্রতিরোধী শস্য কিন্তু তুমি তৈরি করতে পারছো। নেক্সট কি, পেস্ট প্রতিরোধকারী সিম্ব গোত্রীয় উদ্ভিদ। পেস্টের মধ্যে কি কি আসছে, এই রেশম টেশম যেগুলো হচ্ছে তোমার মানে শস্য মানে ফসলের ক্ষতি করে তাকে পেস্ট বলা হচ্ছে। তাহলে সেই পেস্ট প্রতিরোধী সিম্ব গোত্রীয় উদ্ভিদ মানে কি, যার মূলের মধ্যে রাইজোবিয়াম দেখতে পাওয়া যায়। এই রাইজোবিয়াম কি করে থাকে না, বাতাসের মধ্যে মুক্ত নাইট্রোজেন গুলোকে ও ফিক্সড করে থাকে, নাইট্রোজেন ফিক্সন হেল্প করে থাকে। তো সেই সিম্ব গোত্রীয় উদ্ভিদের মধ্যে কি বিভিন্ন ধরনের পেস্ট বা পোকামাকড় আসছে এবং তার ফলে কি করছে, উদ্ভিদের ক্ষতি করছে। তাহলে সেই পেস্ট দমন করার জন্য কিন্তু আমাদের এই মডার্ন বায়োলজি অ্যাপ্লাই করতে হচ্ছে এবং তার ফলে কিন্তু সেটা আরো এফেক্টিভ হবে, আমরা পেস্টটাকে দমন কন্ট্রোল করতে পারবো, তার ফলে ফসল আরো লাভ করতে পারবো, মানে চাষিদের ক্ষেত্রে বেশি ভালো হবে, রাইট। ওকে, নেক্সট কি বলছে, বীজবিহীন ফল উৎপাদন সুপ্রজনন বিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজহীন ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে বীজহীন ফল উৎপাদন করার লাভটা কি হবে, বীজহীন ফল উৎপাদন, যদি কোনো ফলে বীজ না থাকে তাহলে ক্ষেত্রে বেশি মানে ইজি হবে, বেশি দামে বিক্রি করা হবে। ফলে সেক্ষেত্রে কিন্তু তোমার এগুলো তো নর্মাল প্রক্রিয়া হবে না, নর্মাল প্রক্রিয়া কি হবে, যে যেগুলোর ক্ষেত্রে বীজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে বীজ হবে, যদি না হয় না থাকবে। কিন্তু এরা কি করছে না, মডার্ন সায়েন্স ইউজ করে ওই ফলগুলোর মধ্যে বীজহীন অবস্থা তৈরি করছে, মানে বীজহীন ফল সৃষ্টি করছে। কীটপতঙ্গ দমন, তাহলে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জৈবিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা সম্ভব হচ্ছে, ফলে রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমনের হার কমে গেছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের রাসায়ন দিয়ে হচ্ছে তোমার যে পেস্টিসাইড গুলো কমানো হচ্ছে, এটা বাদ দিয়ে তোমার জৈব প্রযুক্তিকে ইউজ করা হচ্ছে, তোমার বায়োলজিকে মডার্ন বায়োলজি অ্যাপ্লাই করা হচ্ছে, যার ফলে কি তোমার পেস্টিসাইড গুলোকে বা পেস্টিসাইড গুলো ব্যবহার কমিয়ে পেস্ট গুলোকে দমন করার চেষ্টা করা হচ্ছে, যেটা অলরেডি আগে বলে দিলাম। নেক্সট হচ্ছে কৃষি প্রাণীবিদ্যা বা অ্যাপ্লাইড এগ্রিকালচারাল জুওলজি। তাহলে পোল্ট্রি উন্নত এবং সংস্করণ পদ্ধতিতে হাঁস মুরগির
পালন, যেমন খাকি ক্যাম্বেল, এটা হচ্ছে হাঁস একটা, সাদা লেঘন মুরগি, এই সমস্ত গুলোকে এই মডার্ন যে প্রযুক্তি রয়েছে ওগুলোকে ইউজ করে এদের মানে নিজেদের সংখ্যাটা, প্রোডাকশনটা বাড়ানো হচ্ছে। ফলে কি হবে, যে এগুলো যেহেতু তোমার বাণিজ্যিক কাজে ইউজ করা হচ্ছে, তাহলে বাণিজ্যিক ক্ষেত্রে ভালো টাকা ইনকাম করা যাবে, ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, তাই তো? মৎস্য চাষে প্রজননের সাহায্যে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। তাহলে সেম ভাবেও মাছ চাষের ক্ষেত্রে কিন্তু তোমার তোমার কি হচ্ছে না, মাছের উৎপাদন বাড়ানো হচ্ছে এবং উন্নত জাতের পশুপালন সংস্করণ পদ্ধতির সাহায্যে উন্নত জাতের অধিক দুগ্ধ প্রদায়ী গাভী। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে মাছ, মুরগি, ডিম প্রত্যেকটা ক্ষেত্রে আলটিমেটলি কারণ হচ্ছে মুরগির প্রোডাকশন বাড়াচ্ছে, মাছের ক্ষেত্রে মাছের প্রোডাকশন বাড়াচ্ছে, তোমার ওই তো উন্নত পশুপালনের সাহায্যে কি করছে, দুগ্ধ প্রদায়, যাতে বেশি করে মানে দুধ পেতে পারে, তাহলে ভালোভাবে বিক্রি হয় বাজারে। তার মধ্যে হচ্ছে মুলতানি, ভাগলপুরি, সাহিওয়াল, এগুলো প্রচুর পরিমাণে এরা মিল্ক দেয়, প্রচুর দুধ দেয়। তার ফলে কি হবে, এদের বাণিজ্যিক দিক থেকে অনেকটা উন্নত লাভ হচ্ছে, ইত্যাদি সৃষ্টি করা সম্ভব হয়েছে। এবং মৌমাছি পালন, কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে মধু উৎপাদন করা সম্ভব হয়েছে। এবং আচ্ছা বাদ দাও, এটা তাহলে কি বলছে, যে আগেও যখন আমি এইটা দেখেছিলাম, তোমরা দেখবে যে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই মানুষের থেকে কৃত্রিম জিনিসটা আসছে, তখনই প্রত্যেকটা ক্ষেত্রে প্রোডাকশন ভালো হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন আর্টিফিশিয়াল দিক থেকে আসছি, আমরা মডার্ন টেকনোলজি ইউজ করছি, তখন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আরো ভালো প্রোডাকশন হচ্ছে। তোমার মাছের ক্ষেত্রে মাছ ভালো প্রোডাকশন করছে, যে সাইওয়াল গরুগুলো রয়েছে ওরা ভালো মিল্ক প্রোডাকশন করছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক দেখে আলটিমেটলি লাভ হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে না, মৌমাছির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মধু তৈরি করা হচ্ছে, যে আর্টিফিশিয়াল দিকটা আমরা ইউজ করি। নেক্সট হচ্ছে পরিধেয় উৎপাদনে। জীববিজ্ঞানের ধারণা থেকে পরিধেয় উৎপাদনের কাঁচামাল হিসাবে উৎকৃষ্ট মানের তুলো, পাট তন্তু এবং পশম, রেশম ইত্যাদি উৎপন্ন করা সম্ভব হয়েছে। নেক্সট হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। তাহলে এবার একটু তোমরা এর দিকে আসো। যদি তোমরা একটু চিকিৎসার ক্ষেত্রে আসো, মেডিসিনের ক্ষেত্রে কি বলছে, জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র সৃষ্টি করা হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন জীবনদায়ী অ্যান্টিবায়োটিক। তাহলে এই যে অ্যান্টিবায়োটিক গুলো তৈরি করা হচ্ছে, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, প্লাস তোমার অ্যান্টিবায়োটিক কথাটার মানে কি, অ্যান্টি মানে কি প্রতিরোধ করছে, বায়োটিক মানে কি ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমায় যে জিনিসপত্রগুলো, যে মানে যে সমস্ত মেডিসিন গুলো, তাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক। ওকে, তাহলে সেই অ্যান্টিবায়োটিক গুলো তৈরি করার পেছনে কিন্তু তোমার কার হাত রয়েছে, সেই বায়োলজি, সেই মডার্ন বায়োলজি, অ্যাপ্লাইড বায়োলজি। ওকে, তো এই অ্যান্টিবায়োটিক গুলোর নাম কি, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে অ্যান্টিবায়োটিকের নাম। পেনিসিলিন রয়েছে, স্ট্রেপ্টোমাইসিন রয়েছে, ক্লোরোমাইসিন রয়েছে, এরিথ্রোমাইসিন রয়েছে, এরিথ্রোমাইসিন। দেখো প্রত্যেকটা মাইসিন 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 মাইসিন, এরিথ্রো একটা, কোনোটা এরিথ্রো, কোনোটা স্ট্রেপ্টো, কোনোটা ক্লোরো। আর এটার নাম তো তোমরা ছোট থেকে শুনে এসেছো, পেনিসিলিন নামক যে অ্যান্টিবায়োটিক, তাই তো আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল ভুলবশত। হুম, ওই একটা যে প্লেটে করছিল, প্লেটের মধ্যে দেখা গেল যে এটা বৃদ্ধি হওয়ার ফলে অন্য যে ব্যাকটেরিয়াটা ছিল এটা মারা গেল। তো তখনই তিনি আবিষ্কার করলেন যে অ্যান্টিবায়োটিক হিসাবে তিনি পেনিসিলিনকে প্রথম আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট চলো, নেক্সট কি বলছে, অরিওমাইসিন, এটাও কিন্তু একটা তোমার অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ছে। বিভিন্ন প্রাণীর থেকে নানা রকম ওষুধ তৈরি করা হচ্ছে, যেমন পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগে। তাহলে এবার কি বলছে, যে একটাতে গেল তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে কাজে লাগছে, এবার মানে প্রাণীর থেকেও, একটা প্রাণীর থেকে মেডিসিন তৈরি করে অন্য প্রাণীকে সেটা দেওয়া হচ্ছে। এটা বলছে বিভিন্ন প্রাণীদের থেকে নানা রকম ওষুধ তৈরি করা হচ্ছে, যেমন পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ প্রতিষেধক হাইড্রোফোবিনাম, সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম সিরাম, এর নাম শুনে থাকবে, এবং ল্যাকেসিস ইত্যাদি। তাহলে যেমন বলেন না যে সাপের বিষ দিয়ে সাপের বিষ চিকিৎসা করা হয়ে থাকে, তো ওরকম ক্ষেত্রে সাপের বিষ থেকেও কিন্তু অ্যান্টিভেনাম সিরাম পাওয়া যায়, যেটা ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ওই ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং এটা ছাড়াও কি পাওয়া যায়, ল্যাকেসিস পাওয়া যায়। আর পাগলা কুকুরের লালা থেকে কি পাওয়া যায়, জলাতঙ্ক রোধের প্রতিষেধক হাইড্রোফোবিনাম। হাইড্রোফোবিনাম কিন্তু তোমার ওই পাগলা কুকুরের লালা থেকে পাওয়া যায়। বোঝা গেল? দেখো কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, তাই তো, আবার কুকুরের বিষ থেকেই আবার লালা থেকে তৈরি হচ্ছে আবার হাইড্রোফোবিনাম, যেটা আবার ওর চিকিৎসা হিসেবে ইউজ করা থাকে। বোঝা গেল? আবার দেখো সাপ কামড়ালে যে রোগটা হয়, সেই রোগের প্রতিষেধক হিসাবে, সেই রোগটা দূর করার জন্য ওই সাপের বিষ থেকেই
অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে। বুঝা গেল? মানে যার থেকে বিষে বিষে বিষক্ষ হয়, ব্যাপারটা এরকম যে এ কামড়ালে বিষ হয়, ওর ওই বিষ দিয়ে ওই বিষকে ক্ষয় করা হয়। বোঝা গেল? তো এই সমস্তগুলো কার মধ্যে থেকে আসবে? সেই লাইফ, সেই সায়েন্স থেকে আসছে, সেই মডার্ন অ্যাপ্লাইড সায়েন্স থেকে আসছে, তাই না? ওকে। আর কি রয়েছে? বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের ফলে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তো এই ভ্যাকসিন বা টিকা জিনিসটা কি? দেখো, বাচ্চাবেলা অনেকে কেন সবারই নেওয়া থাকে, বিসিজি ভ্যাকসিন নেওয়া থাকে। টিবি প্রতিরোধ করার জন্য, ডিপথেরিয়া, টিটেনাস, এই ডিপিটি ভ্যাকসিন নেওয়া থাকে, বিভিন্ন ধরনের ভ্যাকসিন নেওয়া থাকে। মানে ভ্যাকসিনটা নেওয়ার প্রধান উদ্দেশ্য কি? যে আমার বডি থেকে আগে থেকে একটা অ্যালার্ম দিয়ে দিল যে যখন তোমার মধ্যে ভাইরাসটা আসে, যদি কারোর মধ্যে টিবি পরবর্তীকালে হয়, যাতে সেটা প্রোটেক্ট করতে পারে। মানে আগে থেকে একদম, যেমন দেখো না যুদ্ধ করতে গেলে আগে থেকে একটা বেশ প্রোটেকশন ভালো করে নিয়ে যায়, তো এটাও সেরকম যে আমাদেরকে আগে থেকে প্রোটেকশন পরিয়ে দিয়েছে, যাতে যখনই কোনো শত্রুপক্ষ আসে, যখন ওই জার্মগুলো আসবে, তখন যেন আমার বডি অলরেডি অ্যালার্ট হয়ে যায় যে আমাকে অলরেডি কিন্তু আগে থেকে সবকিছু পরিয়ে রেখেছে, এবার আমি ফাইট করার জন্য রেডি। বোঝা গেল? তো ক্ষেত্রে সেম ভ্যাকসিনের কাজটা বা তোমার টিকাকরণের কাজটা এটাই, যে আমার বডিকে আগে থেকে অ্যালার্ম করে দেওয়া যে আমার মধ্যে কিন্তু এটা আসতে পারে, যখন আসবে তখন যেন আমি সেটার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি। ধরো না, তোমার বাচ্চাদের মানে বলে না, গ্রামের দিকে হয় যে টিকা টিকা নিস না, কিছু দরকার নেই, এগুলোতে বাচ্চার ক্ষতি হতে পারে, এরকম বলে। তো এটা কি লাভ আছে কিছু? সবকে সাইন্টিফিক না। এটা যদি না দেয়, তোমার পরবর্তীকালে পোলিও রোগ হতেই পারে, পোলিও অ্যাটাক করতেই পারে, তাহলে তখন কিন্তু কিছু করার থাকবে না। তাই আগে থেকে বিসিজি ভ্যাকসিন, ডিপিটি, প্রত্যেকটা ভ্যাকসিন যেগুলো দেওয়ার নির্দিষ্ট বয়স অন্তর, সেগুলো দেওয়া দরকার, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। বিশেষ করে দুরারোগ্য ব্যাধি কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হেপাটাইটিস বি প্রকৃতির ভ্যাকসিন আবিষ্কার মানুষের জীবনকে দীর্ঘায়ু করে তোলে। যেটা বললাম, তোমার হেপাটাইটিস বি, হেপাটাইটিস জন্য কি দেওয়া থাকে না, ওই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে টিবি প্রতিরোধ করার জন্য। এটা ডিপিটি দেওয়া থাকে ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, পোলিও ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা কি আগে থেকে বডিকে সজাগ করে দিচ্ছে। নেক্সট হচ্ছে মহাকাশ গবেষণায় জীবন বিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশে এককোষী শৈবাল ক্লোরেল্লা, এটা ইম্পর্টেন্ট যে একটা এককোষী শৈবালের নাম লেখো, যেটা হচ্ছে ক্লোরেল্লা। তো এই ক্লোরেল্লা নিয়ে যখন কোনো মহাকাশচারীরা স্পেসে যান, তখন কিন্তু এটা নিয়ে যান। কেন নিয়ে যায়? কারণ এই শৈবাল চালক সংশ্লেষ চালানোর সময় মহাকাশ থেকে CO2 শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। তাহলে এই এককোষী শৈবাল নিয়ে যাওয়ার কারণ কি? যখন আমরা স্পেসে যাচ্ছি, কেন নিয়ে যাব? কারণ যখন আমরা এই এককোষী শৈবালটা নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা গাছ চালক সংশ্লেষ প্রক্রিয়া চালানোর জন্য কি করে? CO2 নেয়, আর তার ফলে অক্সিজেন তৈরি করে। এও সেম কাজ করবে, এবং তার ফলে কি হবে না, ওখানের মধ্যে অক্সিজেনের অ্যামাউন্টটা বজায় থাকবে। আর কি রয়েছে তোমার অন্যান্য ভূমিকার মধ্যে? এক্সট্রা কি রয়েছে? এক সেকেন্ড। অন্যান্য ভূমিকার মধ্যে রয়েছে যে জীবন বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে সমুদ্রবিদ্যায় তেল সন্ধানে এবং বন্যা ভূমিক্ষয় রোধে এবং মানব সুপ্রজনন বিদ্যায় শিল্পোদ্যোগে জনস্বাস্থ্য রক্ষায় পরজীবী তত্ত্ব এবং জনবিস্ফোরণ প্রতিরোধে প্রভূত উন্নতি সাধন ঘটেছে। তাহলে কি বলছে? এগুলো এক্সট্রা পার্ট রয়েছে, যে সমুদ্রবিদ্যায় তেলের সন্ধানে, যাতে সমুদ্রের নিচে কোথাও তেল রয়েছে, বন্যা এবং ভূমিক্ষয় প্রতিরোধ করতে, তাই তো, কিভাবে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি, শিল্প ভাবে কিভাবে শিল্পে ক্ষেত্রে এগোতে পারি, মানে তোমার ব্যবসার দিকে, জনস্বাস্থ্য রক্ষায় কিভাবে আমরা প্রোটেকশন করবো হিউম্যানকে, তোমার হচ্ছে পরজীবী তত্ত্বে এবং জনবিস্ফোরণ রোধে, মানে হিউজ পপুলেশন যেটা বাড়ছে সেটা কিভাবে আমরা কমাতে পারবো, কিভাবে রোধ করতে পারবো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। যে আজকে আমরা কি পড়লাম, মেন পার্ট ছিল আমাদের জীব বৈচিত্র্য। জীবন ও বৈচিত্র্যের মধ্যে সেকেন্ড পার্ট জীব বৈচিত্র্য, এবং সেই জীব বৈচিত্র্য কি কি কারণে তৈরি হয় সেগুলো আমরা দেখলাম। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট। 6টা মোট পয়েন্ট রয়েছে, দেখবে 6টা পয়েন্টেরই ভাগ নেবে। এখান থেকে কোশ্চেন আসার মধ্যে কি রয়েছে, যে জীব বৈচিত্র্যের, চলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, একটা খাতা খুলবে আর এগুলো লিখবে, যে জীব বৈচিত্র্য, সরি, কি ও তার কারণ। তাহলে এটা কিন্তু তোমাদের
5 মার্কস বা হাই যে নাম্বারটা থাকে সেই নাম্বারের কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে এটা কিন্তু খাতায় লিখে নেবে জীব বৈচিত্র্যের কারণ। তার মধ্যে 6টা পয়েন্ট রয়েছে, তাহলে একটু করে ব্যাখ্যা যেগুলো রয়েছে লিখে নেবে একটু, যে জিন মিউটেশন কি, ভেদ কি, প্রকরণ কি, প্রত্যেকটা বলা রয়েছে, শুনে লিখে নেবে। আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে, এখান থেকে বড় কোশ্চেন আসবে না খুব একটা, তো ডিফারেন্ট যে ভাগগুলো, ডিফারেন্ট ব্রাঞ্চ অফ বায়োলজি, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। ডিফারেন্ট, ইংলিশে বলতে হবে না, বাংলায় বলতে হবে, জীববিদ্যার বিভিন্ন শাখা সমূহ। তাহলে জীববিদ্যার বিভিন্ন শাখা। ফাইভ মার্কস। ওকে, তাহলে দুটো তোমাদের আজকে হোমওয়ার্ক রইলো, দুটো খাতায় লিখে নেবে সুন্দরভাবে, নোট করে পরীক্ষার সময় হেল্প হবে। ওকে, চলো তাহলে এখানের মধ্যে জীববিদ্যা শাখা সমূহ বলতে মেইনলি তোমরা এই দুটো লিখবে, প্রাণীবিদ্যা আর উদ্ভিদবিদ্যা। এছাড়াও যেগুলো এক্সট্রা রয়েছে এই ছকটা, এগুলো একটু দেখে রাখতে পারো, এটা লিখে রাখবে খাতার মধ্যে, পরে মানে বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর দুটো ইম্পর্টেন্ট টার্ম বললাম, বায়োনিক্স আর হচ্ছে তোমার জীবমিতি, এই দুটো দেখে রাখবে। ওকে, চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, যেখানের মধ্যে বৈচিত্র্য সম্পর্কে আমরা দেখে নিলাম। আর এবার নেক্সট পার্ট থেকে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে, আরো ডিসকাস হবে নেক্সট টপিকে, ট্যাক্সোনমি কথাটা এবার নেক্সট আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি কোনো জায়গায় ডাউট থাকে জিজ্ঞাসা করবে, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তো আজকে ভিডিও পর্যন্ত, বাই, টাটা, থ্যাংক ইউ।